শীতের দাপটটা আজ যেন একটু বেশি, তবে গত দুদিনের মতো কুয়াশার পুরো চাদরটা নেই। তার পরিবর্তে চারিদিক থেকে শীতের কনকনে হাওয়া বইছে। সময়টা আনুমানিক মাঝরাত পেরিয়েছে। চারিদিকে আলকাত্রার থেকেও কুচকুচে কালো অন্ধকার। শীতের মাঝরাতে কাঁধে ভারী বোঝকাটা নিয়ে হাঁটতে হাঁটতে হরিহরের মনে হয় যে ঠিক এই মুহূর্তে গোটা জায়গাটায় সেই বোধহয় একা জ্যান্ত জীব। আরও খানিকটা এগিয়ে গেলে কালীতলার শ্মশান। কথাটা মনে আসতেই হরিহরের হাতটা কেঁপে ওঠে। ঠিক এমন সময় খুব জোরে ডানা ঝাপটাতে ঝাপটাতে একটা পাখি হরিহরের মাথার উপর দিয়ে উড়ে চলে যায়। ধরফরিয়ে ওঠে হরিহর। এই কালীতলা এলাকায় সাহসী হিসাবে হরিহরের বেশ সুনাম আছে, তাই তো ওর উপরেই ওই কাজটা শেষ করার দায়িত্ব দিয়েছেন। কিন্তু আজ হরিহরের বুকের ভেতরে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। অস্বস্তি এড়াতে হরিহর এবার জোরে পা চালায়। তাড়াতাড়ি হাঁটতে গিয়ে হুটকে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নেয়, কিন্তু কাঁধের বোঝকাটা কাঁধ থেকে পড়ে যায়, আর বোঝকাটা মাটিতে পড়তেই তার ভেতর থেকে বেরিয়ে আসে একটা রক্তাক্ত ধরহীন লাশ। মুখার্জি বাড়িতে আজ উৎসবের মৌসুম লেগেছে। বিগত কয়েকদিন ধরেই এই উৎসবের আমেজেই মজে আছি মুখার্জি বাড়ি। কারণ মুখার্জি বাড়িতে এটাই শেষ এবং প্রথম বিয়ে। অধীরান মুখার্জির একমাত্র কন্যা মধুবালা মুখার্জির বিয়ে। এমন বড় বাড়ির মেয়ের সাথে যে সামাজিক এবং আর্থিকভাবে সমতুল্য কোনো পরিবারের ছেলের সাথে বিয়ে হবে সেটাই স্বাভাবিক। কিন্তু মুখার্জি গিন্নির ইচ্ছে মেয়েকে বিয়ে দিয়ে ছেলে ঘরে আনবেন। এই বাড়িতেই মেয়ে জামাই তাদের সঙ্গেই থাকবে। তবে এমনটা খুব একটা অস্বাভাবিক নয়, কারণ এমন অনেক মা বাবার ইচ্ছে থাকে। কিন্তু এই মুখার্জি পরিবারে এমন একটা রহস্য আছে যা মুখার্জি গিন্নিকে এই কাজটা করতে বাধ্য করেছে। মুখার্জি ভিলা রাত নামলেই রহস্যময় হয়ে ওঠে। ভিলার এক গোপন ঘরেতে ৩ জন মানুষ বসে আছে। এই ৩ জনের একজন নারী, বাকি দুজনের একজন ভদ্রবেশী পুরুষ আর একজন কাপালিক। ঘরের ভেতরে একটা মৃতপ্রায় আলো জ্বলছে। সেই আলোর শিখায় সেখানে উপস্থিত মানুষের চেহারা পরিষ্কারভাবে কিছুই বোঝা যাচ্ছে না। কুঠুরির ভেতরে একটা অস্বস্তিকর নীরবতা। এমন সময় একটানা নিস্তব্ধতাকে খান খান করে নারী কণ্ঠটি বলে ওঠে, তাহলে কি করা হবে? আগামী অমাবস্যার তো আর বাকি নেই। এর মধ্যে যদি সবকিছু জোগাড় না করা যায় তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে। কাপালিকটি এবার গমগমে কণ্ঠে হুঙ্কারের স্বরে বলে, মনে রাখিস, যদি এই কাজটা করতে না পারিস তাহলে কিন্তু আর কিছুই রক্ষা করতে পারবি না। সব কিছু শেষ হয়ে যাবে। এই এত সম্পত্তি, এত প্রতিপত্তি সব কিছু কালের গর্ভে হারিয়ে যাবে। তখন কপাল চাবড়ানো ছাড়া আর কিছুই করার থাকবে না। নারী কণ্ঠ সঙ্গে সঙ্গে আকুতির স্বরে বলে, না না গুরুমশাই, আপনি কিছু একটা করুন। আমাদের প্রভাব, প্রতিপত্তি সব কিছুই অচল সম্পত্তির উপরেই নির্ভর করছে, আর তার জন্য আমাদের যা করতে হবে আমরা সব করব। সবাই ঘর থেকে বেরিয়ে গেল। এতক্ষণ মুখার্জি গিন্নির চেপে রাখা নোনা মেঘের পুঞ্জগুলো এবার বৃষ্টি হয়ে দুচোখ বেয়ে নেমে আসে। সেই জল ঝাপসা দৃষ্টিতে চোখের সামনে ভেসে ওঠে ২০ বছর আগেকার স্মৃতি। দিনটা ছিল কৌশিকী অমাবস্যা। মুখার্জি বাড়ির প্রতিটি আনাচে কানাচে মুখার্জি গিন্নির যাতায়াত ছিল। শুধু বাড়ির পেছনে একটা পুরনো ভাঙা মন্দিরে যাওয়া তার নিষেধ ছিল। মন্দিরে কোন বিগ্রহের পুজো হয় সেটা মুখার্জি গিন্নি জানতেন না। শুধুমাত্র জানতেন যে সেখানে গুরুমশাই ধ্যান করেন। গুরুমশাই একজন কাপালিক। সেদিন কৌশিক অমাবস্যা হওয়ায় মুখার্জি গিন্নি মন্দিরের আশপাশটা পরিষ্কার করতে শুরু করে, আর ঠিক তখনই একটা আবছা গোঙানির আওয়াজ তার কানে আসে। ওই কিছুক্ষণ, তারপরে সব চুপ। মুখার্জি গিন্নির মনে হয় যে মন্দিরের ভেতর থেকেই যেন আওয়াজটা এসেছিল। এই মন্দিরে তো গুরুমশাই থাকেন, তবে কি তার কোনো বিপদ হলো? কথাটা ভাবতেই সে হাতের সব কাজ ফেলে দৌড়ে মন্দিরের দরজা ঠেলে ভেতরে ঢোকে। কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে যা দেখতে পায় তা ভীষণ ভয়ানক এবং নারকীয়।
মন্দিরের ভেতরে কোনো বিগ্রহ নেই। ঠিক মাঝখানের মেঝেতে একটা মাঝারি আকারের রক্ত শিলাখণ্ড। শিলাখণ্ডের ওপরে বেশ কিছু জবা ফুল ছড়ানো আছে, যেন খানিক আগেই কোনো বিধি করা হয়েছে। সেই শিলাখণ্ডের ঠিক পাশেই পড়ে আছে একটা মুণ্ডহীন লাশ। লাশটার হাত পা তখনও থরথর করে কাঁপছে, যেন খানিক আগেই বলি দেওয়া হয়েছে। দৃশ্যটা দেখেই মুখার্জি গিন্নি চিৎকার করতে যাবে, ঠিক তখনই কেউ পেছন থেকে এসে তিনার মুখটা চেপে ধরে। মুখার্জি গিন্নি ছটপট করে ওঠে। এতটা মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি জ্ঞান হারায়। যখন তিনার জ্ঞান ফেরে, তখন সামনে তিনার স্বামীকে বসে থাকতে দেখে। সেদিন মুখার্জি গিন্নি জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। জানতে পারেন আরও অনেক কথা। মুখার্জি পরিবার বিরাট সম্পত্তিকে টিকিয়ে রাখার জন্য নরবলি দেওয়ার প্রথা আছে। তিনার শ্বশুরমশায়ের বাবা তন্ত্রমন্ত্রের বিশ্বাসী ছিলেন। তিনি আয়োজন করলেন এক ভয়ঙ্কর বিধি। বর্তমান গুরুমশায়ের দাদু ছিলেন সেই সময়ের এক মস্ত কাপালিক। জমিদারির আর্থিক সচ্ছলতা ধরে রাখার জন্য প্রতি 29 বছর পর পর কৌশিকী অমাবস্যাতে এই বিধির আয়োজনের কথা হয়, যাতে তাদের অর্থ সম্পত্তির অভাব না হয়। মুখার্জি গিন্নি এত কিছু শুনে বাগরুদ্ধ হয়ে যান। কিছুদিন পর যখন তিনার কোলে মধুবালা এলো, তখন জমিদার বাড়িতে একটা খুশির আবহের সৃষ্টি হয়। কারণ বেশ কয়েক প্রজন্মের পর মুখার্জি পরিবারে কোনো মেয়ের জন্ম হয়েছিল। মধুবালার জন্মের আগে থেকেই মুখার্জি গিন্নি গুরুমশাইকে দেখতে পাননি, কিন্তু মধুবালার নামকরণের দিনে গুরুমশাই আসলেন। এসে বললেন, মুখার্জি পরিবারে এই কন্যার আগমন অনেক ধন এবং সম্মানের আগমন ঘটাবে। তবে এই কন্যার জন্মভাগ্যে একটা দোষ আছে। এই দোষ যদি না কাটানো হয়, তাহলে এই কন্যার অল্প আয়ু হবে এবং এই কন্যার মৃত্যুর সাথে সাথে এই পরিবারেরও বিনাশ ঘটবে। নিজের সদ্যজাত কন্যার অকাল মৃত্যুর আশঙ্কায় বিহুবল হয়ে মুখার্জি গিন্নি বললেন, এই বিপদ থেকে রক্ষার উপায় বলুন গুরুমশাই। মেয়েকে এবং এই পরিবারকে বাঁচাতে কি করতে হবে বলুন। মেয়ের বিয়ের সময় হলে দিতে হবে জোড়া বলি। তবে এমন কাউকে বলি দিতে হবে যার কোনো পিছু টান নেই। অতীতের কথা স্মরণ হতেই মুখার্জি গিন্নি 2 হাতে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে উঠলেন। আজ মুখার্জি বাড়িতে উৎসবের মরশুম। গোটা মুখার্জি বাড়িকে নববধূর মতো সাজানো হয়েছে। তবে মরশুমের এই উৎসবে যাকে বধূরূপের সবচেয়ে বেশি অপরূপা দেখতে লাগছে, সে হল মধুবালা। এই গ্রামের এক চাষির ছেলে রতনের সাথে মধুবালার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু রতনের চোখ অন্য কিছু খুঁজছে, তার দাদুকে। রতনের দাদু ছাড়া আর কেউ নেই। রতন প্রথমেই বিয়ের জন্য রাজি ছিল না, কিন্তু তার দাদুই তাকে জোর করে রাজি করিয়েছে। এবং এই জমিদার বাড়ি থেকে দাদুর দেখাশোনার জন্য 2 লোককেও ঠিক করা হয়েছে। যে দাদু তাকে ছোট থেকে মানুষ করেছে, তাকে ছেড়ে আজ থেকে এই বাড়িতে থাকতে হবে, এটা ভাবলেই তার মন খারাপ হয়। ওদিকে মুখার্জি বাড়ির পেছনের মন্দিরের ভেতর হোম যজ্ঞ শুরু হয়েছে। যজ্ঞকুণ্ডের সামনে বসে আছে মুখার্জি গিন্নি এবং তার স্বামী। কাপালিক ডান দিকের থালার ওপর থেকে কাপড়টা সরাতেই দেখা যায় যে থালায় ছোট ছোট বোতলে কয়েক ধরনের তরল পদার্থ রয়েছে। কাপালিক বাঁ দিকের থালার উপর ঢেকে রাখা কালো কাপড়টা তুলে নিলেন, আর কালো কাপড়টা তুলে নিতেই দেখা গেল তাতে রয়েছে একটা সদ্য কাটা মুন্ডু। মুন্ডুটা থেকে তখনও টপ টপ করে রক্ত পড়ে যাচ্ছে। মুন্ডুটা ছিল রতনের দাদু। রতনের দাদুকে রতনের বিয়েতে নিয়ে আসার নাম করে রাস্তায় তাকে হরিহর হত্যা করেছে। হরিহরকে আগেই এই কাজের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। ওদিকে বিয়ের মন্ত্রের উলুধ্বনি শোনা যায়। কাপালিক এক মুহূর্ত দেরি না করে ভয়ঙ্কর মন্ত্রের উচ্চারণ করতে করতে যজ্ঞকুণ্ডে একে একে বোতলের সব তরল ঢেলে দিতেই কুণ্ডের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। কিছুক্ষণ এভাবে জ্বলার পর হঠাৎই ধপ করে আগুনটা নিভে যায়। কাপালিকের মুখে ফুটে ওঠে এক পৈশাচিক হাসি। ওদিকে বিয়ের মণ্ডপেও সব শান্ত।
কাপালিক গুরুমশায়ের এটাই নির্দেশ ছিল যে বিয়ের মন্ত্রের সময় সাময়িক সময়েই এই যজ্ঞটা করতে হবে। যজ্ঞে 2টো নরবলি দিতে হবে এবং প্রথম বলির ধর দিয়ে যজ্ঞকুণ্ডের আহ্বান করতে হবে। যজ্ঞের শেষে কাপালিক গমগমে গলায় বলল, যজ্ঞের প্রথম বিধি সম্পন্ন হয়েছে, এবার দ্বিতীয় বিধির জন্য প্রস্তুতি শুরু করো। হরিহর পূর্ব নির্দেশ মতো রতনের দাদুর ধরহীন শরীরটাকে নিয়ে কালীতলার শ্মশানে পুঁতে ফেলতে যাচ্ছে। হরিহর শ্মশানে ঢুকে মাটি খোঁড়ার বড় বেলচা দিয়ে মাটিতে একটা কোপ দিতেই হঠাৎ হরিহরের কানে একটা ডানা ঝাপটানোর শব্দ আসে। হরিহরের হাত থেকে বেলচাটা পড়ে যায়। পেছন থেকে কেমন একটা খসখসে শব্দ ভেসে আসছে। শব্দটা শুনে পেছন ফিরে তাকাতেই হরিহরের বুকের রক্ত হিম হয়ে যায়। রতনের দাদুর ধরহীন দেহটা ওর পেছনে দাঁড়িয়ে আছে। ভয়ে হরিহরের হাত পা কেমন একটা অবশ হয়ে গেছে। পর মুহূর্তে জ্যান্ত সবটা বেলচা খাড়া করে প্রবল বেগে হরিহরের গলা লক্ষ্য করে ছুড়ে দেয়। আর একটু পরেই শ্মশানের নির্জন প্রান্তর থেকে ভেসে আসে হরিহরের মরণ চিৎকার। পরের দিন সকালে গ্রামের হাটে যাবার জন্য 2জন গ্রামবাসী শ্মশানের পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে উৎসুক হয়ে 2জন গ্রামবাসী শ্মশানের ভেতরে ঢুকতেই একটা জোর ধাক্কা খায়। শ্মশানে ঢোকার পরেই তারা দেখতে পায় সেখানে কারুর মুন্ডুহীন রক্তাক্ত লাশ পড়ে আছে এবং কিছু দূরেই পড়ে আছে সেই লাশের কাটা মুন্ডুটা। ছিন্ন মুন্ডুটা দেখেই গ্রামবাসীরা চিনতে পারে এই লাশটি হরিহরের। রতনকে আজ রাতে থাকার জন্য একটি আলাদা ঘর দেওয়া হয়েছে, কিন্তু রতনের সাথে থাকার জন্য কেউ আসেনি। রতন একটু অবাক হয়। সাধারণত কাল রাত্রিতে বর বা বধূকে আলাদা রাখা হয়, কিন্তু একা রাখা হয় না। দাদু তার বিয়েতে আসেনি, তাই রতনের মনটা খারাপ হয়ে যায়। তার দাদুর কথা খুব মনে পড়ছে। দাদুর তো তাকে ছাড়া ঘুমই আসে না। দাদুর কথা ভাবতে ভাবতেই রতনের আরেকজনের কথাও মনে পড়ে যায়, মধুবালার। এই কঠিন পৃথিবীতে এত নরম মনের কেউ থাকতে পারে সেটা মধুবালার সাথে পরিচয় হওয়ার আগে রতন জানতই না। গত রাতের পর রতন মধুবালার প্রতি বেশ আকৃষ্ট হয়ে পড়েছে। মধুবালার কথা ভাবতে ভাবতে রতন কখন যে ঘুমিয়ে পড়েছে ঠিক টের পায়নি। যখন তার চোখ খুলল তখন সে দেখল মন্দিরের ভেতরে বিভিন্ন আকৃতির শিলাখণ্ডগুলোকে ঘিরে যজ্ঞের আয়োজন করা হয়েছে। শিলাখণ্ডের ঠিক পাশেই একটা হাঁড়ি কাঠ। যজ্ঞকুণ্ডকে ঘিরে বসে আছেন গুরুমশাই এবং কিছুটা দূরে বসে আছে তার শ্বশুর শাশুড়ি। রতন এইরকম একটা দৃশ্য দেখে আতঙ্কে রক্তশূন্য হয়ে যায়। তার শ্বশুর গায়ের জোরে তাকে হাঁড়ি কাঠের সামনে নিয়ে এসে হাঁড়ি কাঠের ওপর রতনের মাথাটা চেপে ধরেন। রতন নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু গুরুমশাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে খড়গটা হাতে নিয়ে প্রবল বেগে নামিয়ে আনে রতনের ঘাড়ের ওপর। মুখার্জি বাড়িতে একটা হুলস্থুল পড়ে গেছে, কারণ কাল রাত্রির পর থেকে রতনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মধুবালা শোকে বিহ্বল হয়ে অসুস্থ হয়ে পড়ে। এদিকে যত সময় যায় মধুবালা আরও অসুস্থ হয়ে পড়ে। ধীরে ধীরে সে খাওয়াটাও বন্ধ করে দেয়। মধুবালার অবস্থার অবনতি দেখে মুখার্জি দম্পতি গিয়ে গুরুমশাইয়ের পায়ে আছড়ে পড়েন। গুরুমশাই, আপনি যা যা বলেছেন আমি তা সব কিছু অক্ষরে অক্ষরে পালন করেছি, তাহলে আমাদের এমন অবস্থা কেন হলো? গুরুমশাই খানিকক্ষণ চোখ বন্ধ করে কিছু মন্ত্র বিড়বিড় করে মুখার্জি গিন্নির উদ্দেশ্যে বললেন, কারণ রতনের আত্মা মধুবালার আত্মার সঙ্গে একাত্ম হয়ে গেছে। অমাবস্যার তিথি এখনো আছে, অতএব যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, নইলে মধুবালা মাকে এবং এই মুখার্জি বাড়ির কোনোটাকেই বাঁচানো যাবে না। রাত তখন 2টো। মুখার্জি বাড়ির চারিদিকে এখন থমথমে পরিবেশ। মনে হচ্ছে যেন কোনো অকাল ঘুমের জালে জড়িয়ে পড়েছে সবাই। মধুবালা নিষ্প্রাণের মতো বিছানায় শুয়ে আছে। দুদিনেই তার শরীরের অবনতি চোখে পড়ার মতো। শরীরের স্বাস্থ্য ভেঙে অর্ধেক হয়ে গেছে। কিন্তু এসব ছাড়িয়েও যেটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার,
সেটা হলো মধুবালার শরীরের ভেতর থেকে একটা পচা কটু দুর্গন্ধ বেরোচ্ছে। তার বিছানার ঠিক সামনে গুরুমশাই ক্রিয়ার আয়োজন করছেন। মুখার্জি দম্পতি একটু দূরে বসে আছেন। এই ক্রিয়ায় তাদের কোনো কাজ নেই। গুরুদেব সবুজ রঙের কিছু তরল আগুনে ঢেলে দিতেই মধুবালার শরীরটা যেন একটু নড়ে উঠল। সাথে সাথে দুর্গন্ধের পরিমাণটা যেন একটু কমে এলো। এরপর গুরুমশাই শুরু করলেন এক কঠিন ক্রিয়া। একটি শিলাখণ্ড বসিয়ে তাকে নিজের হাত কেটে রক্ত দিয়ে অভিষেক করালেন। বিভিন্ন মন্ত্র উচ্চারণের মাধ্যমে চলতে লাগল ক্রিয়ার বিধি। একটু পরেই নিষ্প্রাণ হয়ে শুয়ে থাকা মধুবালার শরীরে কেমন একটা স্পন্দন হচ্ছে। ওদিকে গুরুমশাইয়ের মন্ত্র উচ্চারণের গতি আরও বেড়ে যায়। হঠাৎ মধুবালার শরীরটা শূন্যে উঠে যায়। শূন্যে উঠে শরীরটা কেমন যেন মুচড়াতে থাকে। দেখে মনে হচ্ছে যেন কোনো কিছুকে নিজের শরীর থেকে ছাড়াতে চাইছে সে। শূন্যে মধুবালার শরীরটা ঝাপটাতে থাকে। তারপর সঝরে এসে বিছানায় পড়ে। সবাই দেখল একটা কালো ধোঁয়ার অবয়ব মধুবালার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে মধুবালার শরীরের থেকে আসা সেই পচা দুর্গন্ধটাও একেবারেই কমে যায়। গুরুমশাই মন্ত্র উচ্চারণ বন্ধ করে বললেন, এখন আর কোনো বিপদ নেই। রতন ছেলেটি অত্যন্ত সৎ আত্মার ছেলে ছিল। সেই মধুবালার আত্মার সাথে মিলিত হয়ে গিয়েছিল এবং মধুবালার আত্মাও রতনের আত্মার সাথে মিলিত হয়েছিল। সেই কারণেই মেয়েটি এত দ্রুত গতিতে শুকিয়ে যাচ্ছিল। মধুবালার শরীর থেকে বেরোনো দুর্গন্ধটার কারণ এটাই ছিল। তবে গুরুমশাই কথাটা শেষ করতে পারলেন না। তার মুখের ভাব পরিবর্তন হয়ে গেল। তিনি মুখ খুলে জিভ বের করে দু হাতে নিজের গলা চেপে ধরলেন। সঙ্গে সঙ্গে মুখ থেকে গল গল করিয়ে বেরিয়ে এলো রক্ত। গুরুমশাই ধপ করে কাটা কলা গাছের মতো মেঝেতে পড়ে গিয়ে ছটফট করতে করতে মারা গেলেন। তার মুখ থেকে বেরিয়ে এলো কালচে রক্ত। মুখার্জি দম্পতি এই ঘটনার জন্য একেবারেই তৈরি ছিলেন না। তাদের চোখ হঠাৎ করে সামনের দিকে গেল। মধুবালা দাঁড়িয়ে আছে। এই মধুবালা তাদের মেয়ে নয়, এ তো অন্য কেউ। খোলা চুল, ভ্রান্ত দৃষ্টি, পৈশাচিক হাসি, রক্তমাখা মুখ। না না, এ মধুবালা নয়, এ যে অন্য কেউ। মধুবালা এক জান্তব পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ে। পরদিন কালীতলার হাটে একটা অদ্ভুত খবর ছড়িয়ে পড়ে। মুখার্জি বাড়ি ফাঁকা পড়ে আছে। ওখানে কোথাও কেউ নেই। কালীতলার বাসিন্দাদের চোখ লোভে চকচক করে ওঠে। তারা ছুটে যায় যতটা পারে জিনিসপত্র লুটে নেওয়ার জন্য। ফাঁকা বিধ্বস্ত মুখার্জি বাড়ি থেকে এখন শুধু এক অশরীরী চিৎকার শোনা যায়।